উঠলো গেরুয়া ঝড়। 26-এ বাংলাতেও কি হাওয়া ঘুরবে, নাকি প্রত্যেকটা রাস্তার দুপাশ ধরে ইন্ডাস্ট্রি তৈরি হবে? কেন্দ্রের বাজেট তো দেখলেনই, এবার পালা বাংলার। আর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মোট 94টা স্কিম আছে আমাদের। তবে চাকরির কিসের দরকার? ले हलवा চ্যাংড়ামো হচ্ছে এটা, একটা বলবার মতো একটা লিমিট লাগবে। তো নমস্কার জনগণ, সবাইকে স্বাগত জানাচ্ছি রিক্যাপ রাজনীতির 10 নম্বর এপিসোডে। নমস্কার। বাংলার রাজনীতিতে এখন চারিদিকে কোথায় কি চলছে তা নিয়ে আজকের চুলচেরা আলোচনা শুরু করা যাক। তো জনগণ, যেমনটা আপনারা জানেন যে 12 লক্ষ টাকা পর্যন্ত আয় করে ছাড় দিয়ে গত 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়েছিল। I am now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees. আর এবার কিছুদিন আগে বিধানসভায় পেশ করা হলো আমাদের পশ্চিমবঙ্গের 2025 অর্থবর্ষের জন্য রাজ্য বাজেট। আর এই বাজেটে এমন এমন সব গুরুত্বপূর্ণ ঘোষণা হয়েছে যা শুনলে আপনি অবাক হতে বাধ্য। বলিস কি রে? তো প্রথমেই কথা বলে নিই এনাকে নিয়ে। হ্যাঁ, ইনি আমাদের রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ঠিক আছে। দেখুন জনগণ, উনি কত কেজি লিপস্টিক মেখেছেন সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে ইনি মন্তব্য করেছেন যে পশ্চিমবঙ্গে নাকি বেকারত্ব কমেছে 40% হারে, আরও হয়েছে নাকি 2 কোটি নতুন চাকরি। এই রিপোর্টটা একবার দেখুন। রাজ্যে কমেছে বেকারত্বের হার, নতুন 2 কোটি চাকরি ঘোষণা বাজেটে। হ্যাঁ চন্দ্রিমা ম্যাডাম, আপনি একদমই ঠিক কথা বলেছেন। সত্যি আমাদের পশ্চিমবঙ্গে একদমই বেকারত্ব নেই। কিরকম ট্যারা ট্যারা কথা বলছে দেখেছেন? তাই তো ব্যাঙ্গালোর, দিল্লি, মুম্বাই, ওই সমস্ত অনুন্নত পিছিয়ে পড়া রাজ্যগুলো থেকে প্রতিনিয়ত কত কত লোক আসছে আমাদের পশ্চিমবঙ্গে কাজের জন্য। আমি তোমাকে একটা লিগাল পয়েন্ট থেকে বলছি। কত কর্মসংস্থান চারিদিকে। আপনি চা, পরোটা, ঘুগনি এসব বেচতে পারেন, অথবা একটা মোবাইল ফোন বা ক্যামেরা নিয়ে গিয়ে এইসবই খাবারের দোকানের স্টলে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে পারেন এই ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। আর এসবেও যদি আপনি সন্তুষ্ট না হন, তবে আমাদের চটি ট্যাঙ্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমাদের মাননীয় তো রয়েছেন। গ্রামে গ্রামে দেখবেন কত পাতা আছে, কেন্দু পাতা নয়, বড় বড় পাতা আছে। সেই পাতাগুলো অনেকটা তাল পাতা টাইপের দেখতে, ওইগুলোকে একটা কাঠি গুজে নিলেই একটা ঠোঙ্গা হয়ে গেল, পয়সা দিয়ে কিনতেও হলো না। একটু বুদ্ধি বের করুন, অনেক কাজ হবে। কি বললা? তো বাংলার জনগণ, এবার কিন্তু আর আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আমার ভাগ্য ভালো। প্রায় 15 বছর ধরে ক্ষমতায় থাকার পর এবার মাননীয়া ঘোষণা করেছেন যে রাস্তার দুপাশ ধরে ইন্ডাস্ট্রি হবে। যে সেক্টর বলেছি, এটা হচ্ছে প্রত্যেকটা রাস্তার দুপাশ ধরে ইন্ডাস্ট্রি তৈরি হবে। যদিও নিন্দুকেরা বলছে যে এই রাস্তার দুপাশ ধরে শিল্প মানে এই চা শিল্প আর চপ শিল্প ছাড়া কিছু হবে না। তবুও আমি বলবো, আপনি একবার হুগলির সাংসদ মাননীয় রচনা ব্যানার্জির কথা ভাবুন তো, ওনার কতটা সুবিধে হবে। আগে ওনাকে কত কষ্ট করে হুগলির সব প্রত্যন্ত গ্রামে গিয়ে গিয়ে তারপর কলকারখানার ধোঁয়া দেখতে হতো, ইন্ডাস্ট্রি খুঁজতে হতো। এবার আর ওনাকে কিচ্ছু কষ্ট করতে হবে না, শুধু বাড়ি থেকে 2 পা বেরোবেন, ব্যাস বেরিয়ে রাস্তার ধারে ধারে ইন্ডাস্ট্রি, গিয়েই ওখানে দেখতে পারবেন যে ওই দেখো চিমনির ধোঁয়া, ধোঁয়ায় ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট। চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট, শুধু ধোঁয়া বেরোচ্ছে। বাহ দিদি, দিদি বাহ দিদি। এই ইন্ডাস্ট্রি বা শিল্পর কথা যেহেতু উঠলই, তবে আপনারা একবার এই আনন্দবাজার পত্রিকার এই বিজ্ঞাপনটা দেখুন। স্বাস্থ্য কিংবা শিক্ষা, বাংলা মানেই ভরসা, বেঙ্গল মিন্স বিজনেস। Are you comedy me? This is business. This is my sweat. I know, but I did business. এই যে মামুনি, চপ ভেজে মুড়ি দিয়ে খেয়ে ঘুমিয়ে পড়ো, এই বাংলায় 5 লাখ টাকার চাকরি তোমার দাদু দেবে? 5 lakhs per month? 5 লাখ? तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? এ তো হলো চাকরি আর বিজনেসের কথা। আর কি করেছে এই বাজেটে? না, সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করেছে, না তাও কত,
4%। এটা 2025-এর সবে ফেব্রুয়ারি মাস, আমরা এর মধ্যে 14% দিয়ে দিয়েছি এবং আজকে আরও 4% দিয়ে দেওয়া হলো। আচ্ছা, যেই মানুষগুলো এই ডিএ বৃদ্ধির দাবিতে প্রায় 2 বছর ধরে রাস্তায় আন্দোলন করে যাচ্ছে, সেই ডিএ প্রাপকরা এই ডিএ 4% ডিএ বৃদ্ধি নিয়ে কি বলছে একবার দেখুন। বাকি কত আছে? 39%। তার থেকে আমি আপনাকে 4 টাকা দিয়ে দেবো, 39 টাকা বাকি 4 টাকা দিয়ে দেবো, বাদ বাকি আমি টাকাগুলো চুরি করে দান খয়রাতি করে যাব, খেলামেলা করে যাব, সেটা কি করে আমরা মেনে নিতে পারি? আজকে সরকারি কর্মচারীরা যারা এখানে রাস্তায় বসে আছি, এটা কেন বসে আছে সেটা জানতে হবে। সরকারি কর্মচারীরা শুধু নিজের অধিকারের জন্য কথা বলছে না, আমাদের অধিকারকে রক্ষা করার দায়িত্বটা রয়েছে সরকারের। কেন আমাদের এসিপি অনুযায়ী দিয়ে দিতে পারছেন না? এটা সরকারের জন্য লজ্জার বিষয়। আমাদের কেন পাওনাগুলো দিতে পারছেন না উনি? ছিলেন না তখন বলতেন যে সরকার ডিএ দিতে পারে না, তার ক্ষমতায় থাকার অধিকার নেই। এখন বলছেন যে ডিএ দেওয়া নাকি ম্যান্ডেটারি নয়। তো আমরা বলছি যে ওনারও ক্ষমতায় থাকার অধিকার নেই। অবিলম্বে আমরা যে 2 বছর ধরে বসে আছি, ডিএর পার্মানেন্ট অর্ডারের জন্য এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, যেটা বর্তমানে 39%। পোষায় আর না, যতই দাও ততই চাই। ঘাটাল মাস্টার প্ল্যানে 1,500 কোটি টাকা খরচ হবে, তার মধ্যে ইতিমধ্যেই আমরা 500 কোটি টাকা বরাদ্দ রেখেছি আর 340 কোটি টাকা অলরেডি খরচ করা হয়ে গেছে। আচ্ছা, 500 কোটি বরাদ্দ, তার মধ্যে 350 কোটি খরচ হয়ে গেছে। মাস্টার প্ল্যানের জন্য জমি দিতে নারাজ দাসপুরের একাংশ। এ নিয়ে শুরু হয়েছে আন্দোলন, বিক্ষোভ। হবেনি, আমরা ছাড়বো না। মাস্টার প্ল্যান হলেও হতে দেবো না। আমাদের ঘর বাড়ি জমি জায়গা সব চলে যাবে, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে গরু বাড়ি থাকবে কথা। তাই এই বিষয় নিয়ে আমাদের তারকা সাংসদ দীপক অধিকারী কি বলছে একবার দেখুন। বাজেটের মধ্যে সেটা ঘোষণা করলো, তো ডেফিনেটলি ভালো লাগছে, কারণ আমার স্বপ্ন ছিল 2010 থেকে 2014 থেকে লড়াই করে গেছি। কারণ ঘাটাল লোকসভা কেন্দ্রে একটা সবচেয়ে বড় দাবি ছিল এখানকার বন্যার কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এবং তার জন্য একটা প্ল্যান ছিল, তার নাম হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। আজকে সত্যি ভীষণ ভালো লাগছে, খুব একটা ইমোশনাল একটা দিন আমার জন্য। এগুলো ফেজে কাজ হবে, তো আমাদের ফার্স্ট ফেজের কাজটা আমার মনে হয় এই মাসের শেষ থেকেই শুরু হয়ে যাবে। সে কি দাদা, আপনার 5 মাস কমপ্লিট হয়ে গেছে? ঘাটাল মাস্টার প্ল্যান এমন একটা প্ল্যান যেটা মিনিমাম 5 বছর লাগবে, 3 মাসে জেতার পর ঘাটাল মাস্টার প্ল্যানটা সম্ভব না। আর কি যেন একটা ডেট বলেছিলেন ভাইপোর সাথে দাঁড়িয়ে, 31শে ডিসেম্বর, তো সেটা তো এখনো আসেনি না। এই বছরে 31শে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে। কারোর দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। আমাদের নেত্রী, আমাদের অভিষেক বাবু, তারা ভোটের রাজনীতি করে না। আর ইউ কমেডি মি? না থাক, এনাকে নিয়ে আর এই ভিডিওতে বেশি কিছু বলছি না, কারণ এই ঘাটাল মাস্টার প্ল্যান আর ঘাটালের সাংসদকে নিয়ে অলরেডি আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি। যারা এখনো দেখেননি, এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, দেখে নেবেন। টেট পাস করা মানেই যে চাকরি পাওয়ার যোগ্য এমন নয়। বলিস কি রে? হ্যাঁ, এমনটাই বলছেন আমাদের পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। টেট একটি রিক্রুটমেন্ট পদ্ধতি, মানে প্রসেসে একটি সূচক মাত্র। আউট অফ 50 5 নম্বর অ্যালট করা থাকে টেটে, অর্থাৎ কোনো ক্যান্ডিডেট তিনি টেট পাস করেছেন মানে এই নয় যে তিনি চাকরি পাওয়ার যোগ্য। আচ্ছা, একটা কথা চালু আছে জানো তো মাস্টার? কি? যে যেমন ঝাড় তেমনি তার বাঁশ। কোনো ক্যান্ডিডেট তিনি টেট পাস করেছেন মানে এই নয় যে তিনি চাকরি পাওয়ার যোগ্য। ইনি ভুল কিছু বলেননি, যেমন কারো বিরুদ্ধে অভিযোগ থাকলেই যে তাকে অভিযুক্ত বলা যায় না। একটা মানুষকে অভিযুক্ত প্রমাণ করবার আগে তাকে অভিযুক্ত বলা যায় না। ওই ইনসে সিকে। তেমনি কেউ টেট এক্সাম পাস করলেই তাকে চাকরি পাওয়ার যোগ্য বলা যায় না। তিনি টেট পাস করেছেন মানে এই নয় যে তিনি চাকরি পাওয়ার যোগ্য। আপ কাহা কে জ্ঞানী বাবা? তো জনগণ, এই ব্যক্তির লজিক শুনে আপনার কার কথা মনে পড়লো বলুন তো? দেবাংশু, দেবের অংশ তিনি, সত্যিকারের রামের অংশ তিনি। হ্যাঁ, এই বাংলার জনগণের সবার প্রিয় আমাদের এই দেবাংশুদা কুম্ভ মেলা নিয়ে মিডিয়াতে কিছুদিন আগে কি বলেছিল সেটা একবার দেখুন। মহাকুম্ভের মহাধুমধাম, মন্ত্রী শান্ত্রী করিছে স্নান, ঘিরিছে ক্যামেরা, উঠিছে ছবি, অতিভক্তির করিছে ভান। বাহ, কি সুন্দর ছন্দ! মন্ত্রী শান্তি করিছে স্নান। মহাকুম্ভের মহাধুমধাম, মন্ত্রী শান্ত্রী করিছে স্নান। তো আর বলার অপেক্ষা রাখে না, ইনি
এই মন্ত্রী শান্তি বলতে মোদি যোগীকেই বোঝাতে চেয়েছেন। মহাকুম্ভের মহাধুমধাম, মন্ত্রী শান্ত্রী করিছে স্নান, ঘিরিছে ক্যামেরা, উঠিছে ছবি, অতিভক্তির করিছে ভান। কিন্তু এদিকে আবার তাদেরই দলের এমপি রচনা ব্যানার্জি এই মন্ত্রী শান্তি হয়েই মহাকুম্ভে গিয়ে গপা গপ ডুবকি লাগাচ্ছে। চারিদিকে দেখছো কিরম ওয়াও না, ওয়াও অসাম সংগ্রামে গঙ্গা যমুনা সরস্বতী সংগম, এখানে এই সংগমে আজকে আমি ডুবকি মারলাম, বাবার জন্য তর্পণ করলাম। এই রে দিদি এবার কুইন্টাল কুইন্টাল পূর্ণ অর্জন করবে। ঘিরিছে ক্যামেরা, উঠিছে ছবি, অতিভক্তির করিছে ভান। ঠাকুরের প্রতি ভক্তি এবং এই কুম্ভস্থানের জন্য তারা যে এত আগ্রহী, এইটা থেকে সবচেয়ে ভালো লাগছে। এবং এত সুন্দরভাবে আয়োজন করা হয়েছে, সুন্দরভাবে রাস্তা তৈরি করা হয়েছে, মানুষদের জন্য জামা কাপড় চেঞ্জ করার জায়গা করা হয়েছে, এবং সব মানুষ সুন্দরভাবে রয়েছে, প্রত্যেকটি মানুষকে জল দেওয়া হচ্ছে। সে কি তাই নাকি? এদিকে আবার আপনার দলের বিজ্ঞজীবী কুণাল ঘোষ তো বলছে অন্য কথা। সে তো বলছে এখানে নাকি কোনো ব্যবস্থাপনা নেই, হ্যাঁ, পরিকাঠামো নেই, যাচ্ছে তাই অবস্থা। লোক এনেছো, প্ল্যানিং নেই, পরিকাঠামো নেই, ক্রাইসিস ম্যানেজমেন্ট নেই। সবচেয়ে ভালো লাগছে এবং এত সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। কুম্ভের চূড়ান্ত অব্যবস্থা, পরিকল্পনার অভাব, পরিকাঠামোর অভাব, নজরদারির অভাব। আমাদের কাজ দলের নেতৃত্ব ঠিক করুন বা ভুল করুন, সেগুলোকে বাজারে ঠিক বলে মার্কেটিং করা। বুঝছেন কিছু খেলাটা? দেখুন জনগণ, আর যা কিছুই হয়ে যাক, একটা বিষয় কিন্তু আমি কুণাল বাবুর সাথে একমত, যে বিজেপি কিন্তু এখনো ওয়াশিং মেশিনই রয়েছে। এই রিপোর্টটা দেখুন। বিকাশ ভবনের গোডাউনে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে 324 জন চাকরি প্রার্থীর নামের তালিকা, আর তাদের সুপারিশ করেছেন রাজনৈতিক প্রভাবশালীরা। সুপারিশ করা প্রার্থীদের মধ্যে 134 জনকে নিয়োগও করা হয়েছে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিটে এমনই চাঞ্চল্যকর দাবি করল সিবিআই। আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিটের সঙ্গে সিবিআই যে নথি জমা দিয়েছে তাতে সুপারিশকারী হিসেবে নাম রয়েছে তৎকালীন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী, যিনি শুভেন্দু অধিকারীর ভাই। এছাড়াও নাম রয়েছে তৃণমূল সাংসদ মমতা ঠাকুর ও পশ্চিম মেদিনীপুরের তৎকালীন পুলিশ সুপার ভারতী ঘোষের। দেখেছেন তো, দিব্যেন্দু অধিকারী, ভারতী ঘোষ, এরাই তৃণমূলে থাকাকালীন লোকের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়েছে প্রাইমারি চাকরি করিয়ে দেওয়ার নাম করে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিটে এমনই চাঞ্চল্যকর দাবি করল সিবিআই। এরাই আবার যখন বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে গেছে, হয়ে গেছে ধোয়া তুলসী পাতা। ক্রোনোলজি সমঝ লিজিয়ে। তাই বলছি দিলুদা, আপনারা যতই 27 বছর পর দিল্লিতে জিতে বলুন যে আজ দিল্লি কাল বাংলা, ওসব আপনাদের দিবাস্বপ্নই থেকে যাবে। ও তো দিবাস্বপ্ন সবসময় দেখে, সে 2019-এ দেখেছে। তাই বলছি এই ওয়াশিং মেশিনে চোবানো বন্ধ করুন, কারণ কাককে যতই ওয়াশিং মেশিনে কাছো না কেন, সে বক হইবে না। জাগো বাংলা, জাগো বাংলা, জাগো বাংলা।